ভাবুন তো একবার, একটা গোটা রাজ্যের ভাগ্য ঝুলে আছে শুধু একটা ধাঁধার উত্তরের উপর। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? চলুন, আজ আমরা ঠিক এমনই এক গল্পের গভীরে যাব। দেখব খরা, লোভ আর জ্ঞানের এক অবিশ্বাস্য লড়াই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক ভয়ঙ্কর খরার ছবি। চারদিকে শুধু হাহাকার, মাঠঘাট ফেটে চৌচির, আর বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে সাধারণ মানুষের মরিয়া বাঁচার আরতি। ফসল সব শুকিয়ে খটখটে, মানুষ না খেতে পেয়ে মরছে। আর ঠিক এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে রাজার দরবারটাই যেন দুভাগ হয়ে গেল। একদিকে লোভী কুচক্রীরা আর অন্যদিকে প্রজ্ঞা। আসলে এই সংকটই রাজ্যের আসল চেহারাটা সবার সামনে এনে দিল, বুঝলেন? একদিকে ছিল ক্ষমতা আর দুর্নীতির লোভ, আর অন্যদিকে মানুষের প্রতি সত্যিকারের দায়বদ্ধতা। সোজা কথায় লড়াইটা ছিল লোভ বনাম প্রজ্ঞার। ব্যাপারটা একটু দেখুন। একদিকে আছেন মন্ত্রী মশাই, যিনি এই ভয়ঙ্কর সংকটকে দেখছেন নিজের পকেট ভরার একটা মস্ত সুযোগ হিসেবে, মানে দুর্নীতি আর কাকে বলে। আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন রাজসভার সেই বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়। তার একটাই চিন্তা, কি করে মানুষের কষ্ট কমানো যায়। গোপালের যুক্তিটা কিন্তু ছিল একদম সোজা সাপটা আর স্পষ্ট। তিনি বললেন, দেখুন, এই খরা কোনো দৈব অভিশাপ নয়, এটা আমাদের নিজেদের কর্মফল, আমাদের ভুলের শাস্তি। আমরাই তো নির্বিচারে গাছ কেটে চলেছি, পুকুর ভরাট করছি। তাই তার মতে প্রকৃতিকে রক্ষা করা ছাড়া আর কোনো পথই খোলা নেই। গোপালের এই যুক্তিটা রাজার মনে ধরল। তিনি আর এক মুহূর্ত নষ্ট করলেন না, সঙ্গে সঙ্গে যুক্তির পথটা বেছে নিলেন। মন্ত্রীর ওই দুর্নীতি ভরা লোভী পরিকল্পনাটা বাতিল করে দিলেন, আর হুকুম দিলেন, কোনো ফালতু খরচ নয়, রাজকোষের টাকা সরাসরি মানুষের সাহায্যে লাগাতে হবে। তো সবাই যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ভাবছে যে রাজা যখন দায়িত্ব নিয়েছেন সংকট হয়তো এবার কেটে যাবে, ঠিক তখনই গল্পে এলো এক দারুণ মোড়। রাজ দরবারে এসে হাজির হলেন এক রহস্যময় সন্ন্যাসী, আর তার কাছে ছিল এমন এক প্রস্তাব যা কেউ কল্পনাও করতে পারেনি। এই সন্ন্যাসী এক অদ্ভুত, বলা যায় অবিশ্বাস্য শর্ত রাখলেন। তিনি বললেন, আমি একটা গল্প শোনাব, তারপর করব শুধু একটা প্রশ্ন। যদি রাজসভা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি নামবে। ভাবা যায়? তো চলুন আর দেরি না করে আমরাও সেই ধাঁধার গভীরে যাই। গল্পের মূল চরিত্র হল নন্দন নামের এক যুবক, আর এই গল্পটা আসলে তার সততা আর নীতির এক চরম পরীক্ষার গল্প। সন্ন্যাসী বলতে শুরু করলেন নন্দনের কথা। এক গরিব কৃষকের ছেলে ছিল নন্দন, কিন্তু তার গুরুর কৃপায় সে শুধু নিজের ভাগ্যই ফেরায়নি, অখ্যাত এক গ্রাম থেকে উঠে এসে রাজ্যের একজন নামকরা উপদেষ্টা হয়ে উঠেছিল। কিন্তু গল্পের আসল টুইস্টটা এলো ঠিক এইখানে। একদিন নন্দনের গুরু, যিনি তাকে সবকিছু শিখিয়েছেন, তিনি তার সাহায্যের প্রতিদান চাইলেন। কি চাইলেন? না রাজসভায় একটা বড় পদ। কিন্তু নন্দন, সে শটান না করে দিল। কোনো রকম স্বজনপোষণ বা বিশেষ সুবিধা দিতে সে রাজি ছিল না, এমনকি নিজের গুরুকেও না। আর ঠিক এই পয়েন্টেই সন্ন্যাসী তার সেই মোক্ষম প্রশ্নটা করলেন। বলুন, নন্দন কি তাহলে অকৃতজ্ঞ ছিল? ভাবুন একবার, এই একটা ছোট্ট প্রশ্নের সঠিক উত্তরের উপরেই এখন ঝুলে আছে গোটা রাজ্যের ভাগ্য, লক্ষ লক্ষ মানুষের জীবন। মন্ত্রীমশাই তো সুযোগ পেয়েই লাফিয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অকৃতজ্ঞ। যে গুরু তাকে তৈরি করেছে তার সাথেই বেইমানি। কিন্তু গোপাল, তিনি মাথা নাড়লেন আর দিলেন একেবারে অন্যরকম একটা ব্যাখ্যা, এমন একটা উত্তর যা অনেক বেশি গভীর আর যুক্তিসঙ্গত। গোপালের যুক্তিটা ছিল জলের মতো পরিষ্কার। তিনি বললেন, দেখুন, নন্দনের প্রথম এবং প্রধান কর্তব্য ছিল তার রাজার প্রতি, রাজ্যের প্রতি, নিজের গুরুর প্রতি নয়। যোগ্যতা না দেখে শুধু কৃতজ্ঞতার বশে কাউকে একটা বড় পদে বসিয়ে দেওয়াটা হতো স্বজনপ্রীতি, রাজার বিশ্বাসের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। আর সেটা হতো আরও অনেক বড় অকৃতজ্ঞতা, নিজের দেশের সাথে, নিজের রাজার সাথে। ধাঁধার উত্তর তো পাওয়া গেল। গোপাল তার যুক্তি দিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়েছেন। কিন্তু এবার আসল পরীক্ষা, সন্ন্যাসীর প্রতিশ্রুতির কি হবে? আকাশকে সত্যিই তার কথা রাখবে? আর কি আশ্চর্য, গোপাল যেই তার কথা শেষ করেছেন, ঠিক তখনই দূর থেকে শোনা গেল মেঘের গুরুগম্ভীর গর্জন। মনে হচ্ছিল যেন আকাশ নিজেই গোপালের যুক্তিতে সায় দিচ্ছে, উত্তর দিচ্ছে। যেমনটা কথা দেওয়া হয়েছিল ঠিক তেমনটাই হল। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। খরা শেষ, রাজ্যটা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। আর এর সাথে এটাও প্রমাণ হয়ে গেল যে ফাঁপা আচার অনুষ্ঠান বা দুর্নীতির চেয়ে জ্ঞান, বুদ্ধি আর সততার শক্তি অনেক অনেক বেশি। তবে যাওয়ার আগে সন্ন্যাসী একটা খুব জরুরি কথা সবাইকে মনে করিয়ে দিয়ে গেলেন। তিনি বললেন,
আমি আমার দৈব শক্তি দিয়ে এবার না হয় বৃষ্টি দিলাম, কিন্তু এটা শুধু একটা সাময়িক স্বস্তি, স্থায়ী সমাধান নয়। তিনি স্পষ্ট করে দিলেন যে আসল দায়িত্বটা কিন্তু রাজ্যের মানুষেরই, তাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে। সুতরাং শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের কি শেখালো? এটাই যে রাজ্যের আসল সমস্যাটা শুধু জলের অভাব ছিল না, বুঝলেন? আসল সংকটটা ছিল আরও গভীরে। সেটা ছিল লোভ, দুর্নীতি আর দায়িত্ববোধের অভাবের সংকট। আর এই গল্পটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, সবচেয়ে বিপজ্জনক খরা কোনটা? জলের খরা নাকি জ্ঞান আর বিবেকের খরা? হয়তো সবচেয়ে বড় দুর্ভিক্ষটা খাদ্যের হয় না, হয় সততা আর দূরদৃষ্টির।